আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। গতকালকের রিয়াল মাদ্রিদের ম্যাচের রেজাল্টটা যেটা হয়েছে সেটাতে আসলে অবাক হওয়ার কিছু নেই এবং প্রত্যাশাটা এর চেয়ে বেশি ভালো ছিল না। আমি বিশ্বাস করি রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের এর চেয়ে ভালো প্রত্যাশা ছিল না। তবে একটা জিনিস, রিয়াল মাদ্রিদ মিরাকেল কিছু ঘটাইতে পারে এই বিশ্বাস ছাড়া কেউ বিশ্বাস করে না যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে জিতে আসতে পারবে। সো আমার কাছে এটা বিশ্বাস হয় নাই, বাট আমার কাছে টার্গেট ছিল যে ম্যাচটা হয়তো বা ড্র হতে পারে, সেটা হয় নাই। ম্যাচটা কেন আমরা জিততে পারলাম না, কেন দুইটা গোল লিড নেওয়ার পরও এত বাজেভাবে হারলাম, অনেকগুলো কিন্তু রিজন আছে, অনেকগুলো রিজন আছে। আমরা যদি একটা একটা করে ভাঙ্গি, এক, আমাদের গোলকিপার টিবো কর্তা এই জায়গায় সলিড, টিপো কর্তা পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। এখন যদি আমরা ব্যাক লাইন আপটা আসি, দুইটা ফুল ব্যাক, এটা হচ্ছে লুকাস ভাস্কেস এবং সাথে আছে হচ্ছে ফ্রাঙ্ক গার্সিয়া। ফ্রাঙ্ক গার্সিয়া মন্দের ভালো, বাট রাইট ব্যাকে আমাদের লুকাস ভাস্কেস একদমই একদমই কমজোরি। কোনো দিক থেকে আসলে তার পারফরমেন্স ঠিক হয় না। ম্যান মার্কিং, পজিশন লস, ইন্ডিভিজুয়াল ইরোর, সবকিছুতেই একদম উস্তাদ আমাদের এই লুকাস ভাস্কেস। এবং সেন্টার ব্যাকে রাউল অ্যাসেনসিও এবং চুয়ামেনি। চুয়ামেনি মূলত একজন আপনার হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে দিয়ে যখন আপনি ডিফেন্সের কাজ সারবেন এটা কোনোভাবে হবে না। কিছু কিছু ম্যাচে ক্লিক করবে, কিছু কিছু ম্যাচ করবে না, বাট এটা কিন্তু আলটিমেটলি হয় না। রাউল অ্যাসেনসিও মন্দের ভালো, মোটামুটি আপনি খুব একটা তাকে মার করতে পারবেন না। তবে এইখানটাতে আসলে ফ্রাঙ্ক গার্সিয়া যে খেলে আমাদের লেফট ব্যাকে, এই জায়গাটাই অবশ্যই ভালো প্লেয়ার দরকার। বিকজ বড় বড় টিম দেখবেন রাইট উইং এ স্ট্রং স্ট্রং প্লেয়ার থাকে, যেমন লামিন ইয়ামাল, বারবার লামিন ইয়ামাল বিট করছে হচ্ছে এই ফ্রাঙ্ক গার্সিয়াকে। সো আপনি যখনই এই ডিফেন্স লাইন আপটা এত বাজেভাবে আসলে হিউমিলেট হবে, তখন আপনার ম্যাচটা ওখানে হেরে যাবে। মিডফিল্ড অর্থাৎ ডাবল পিভট রোলে ছিল হচ্ছে দানি সাবায়স, তার সাথে ছিল হচ্ছে ফেদেরিকো ভালভার্দে। এখন ফেদেরিকো ভালভার্দে তো অবশ্যই ব্রিলিয়ান্ট একটা প্লেয়ার, দানি সাবায়সও ব্রিলিয়ান্ট প্লেয়ার, কোনো সন্দেহ নাই। কিন্তু গতকালকে তার ইন্ডিভিজুয়াল ইরোর, ম্যান মার্কিং প্রবলেম, ওভারঅল রান মেকিং, অর্থাৎ তার যে কাজ, তার যে জব কালকে ছিল, তার যে ডিউটি ছিল সেটা সে পালন করতে পারে না এবং তার জন্য একটা গোল খাইছে। লুকাস ভাস্কেস এবং দানি সাবাসের জন্য দুটা গোল আমরা খাইছি এবং দুটা ছিল সবচেয়ে বড় মিস্টেক, সবচেয়ে বিগ ব্লিন্ডার। এখন আসেন আক্রমণ ভাগে। আর্দা গুলার আমরা যেভাবে তাকে মার্ক করি, যেভাবে দু একটা ম্যাচ দেখি আগুনের মধ্যে জ্বলে ওঠে, গোল অ্যাসিস্ট করে, বাট গতকালকে ম্যাচে তাকে আমরা খুঁজেই পাই নাই। অ্যাট দ্য সেম টাইম আমরা বেলিংহামের কথা বলবো। লাস্ট সিজনে বেলিংহাম আমাদেরকে যেভাবে পারফরমেন্স উপহার দিছে, যেটা করে দেখাইছে, এবং প্রত্যেকটা এল ক্লাসিকোর নায়ক ছিল বেলিংহাম, বাট এই ম্যাচটাতে বেলিংহাম বা এই সিজনটাতে বেলিংহাম খুব বাজেভাবে আসলে আমাদেরকে পারফরমেন্স উপহার দিচ্ছে, হতাশ করছে, এক কথা হতাশ করছে। এবং লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র লাস্ট সিজনে ব্যালেন্ডার মিস করছে, এই সিজনে সে চাইছিল আরো 10 গুণ পারফেক্ট ফিরে আসবে, বাট সেটা তো হয় নাই। কিছু ম্যাচ ভালো, কিছু ম্যাচ খারাপ। গতকালকে ম্যাচে দুটো অ্যাসিস্ট করছে, তারপরও অনেক জায়গায় তার আসলে উন্নতির সুযোগ আছে। অনেকবার তাকে আসলে আটকে যাতে দেখছি আসলে আপনার ওদিকে এরিক গার্সিয়ার কাছে, বা বল নিয়ে সে বারবারই মুভ করতে যায় এবং বল নষ্ট করে। এই জিনিসটা ভিনিসিয়াস জুনিয়র লাস্ট সিজনে অত বেশি ছিল না, এই সিজনে দেখতেছি অনেক বেশি মিস করে। তবে নাম্বার 9 রোলে ক্লিয়ার এমবাপ্পে আউটস্ট্যান্ডিং, অসাধারণ 3টা গোল। এই যে হ্যাটট্রিকটাই কিন্তু আমাদের ইজ্জত মান বাঁচা রাখছে, না হলে ইজ্জত মান থাকতো না। তবে ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্সটা এমবাপ্পে করছে, তার কাছ থেকে আরো একটা গোল পাইছিলাম, সেটা অফসাইড হইলো। একটা পেনাল্টি উইন করছিল, সেটাও অফসাইড হইলো। এবং সে কিছু একদম 1-to-1 সিচুয়েশন পাইছিল, সেখান থেকে গোল করতে পারে নাই। তারপরে আমরা যদি দেখি আপনার ভিক্টর মুনিয়েজ, সেও কিন্তু লাস্টে সুযোগ পাইছে, কাজে লাগাতে পারে নাই। এবং গতকালকে ম্যাচে আমরা সত্যি কথা বলতে পার্সোনালি আমি রদ্রিগোকে মিস করছি। রদ্রিগো থাকলে হয়তো বা যে চান্সগুলো আর্দা গুলার, যে চান্সগুলো ভিক্টর মুনিয়েজরা মিস করছে, আমার কাছে মনে হয় না যে এই চান্সগুলো রদ্রিগো কখনো কোনোভাবে মিস করতে। এবং লাস্ট এল ক্লাসিকোতেও কিন্তু রদ্রিগোর গোল ছিল, আপনারা সবাই জানেন। সো ওভারঅল মিলে রিয়াল মাদ্রিদের এই পারফরমেন্সটার জন্য আমি কার্লো আনচেলত্তিকে দোষ দিব না, কারণ টোটাল সিজন জুড়ে এত এত প্লেয়ার ইনজুরি, পারফেক্ট প্লেয়ার না থাকা, রিপ্লেসমেন্ট না থাকা, আপনি এটাতে আসলে কার্লোকে কি দোষ দিবেন? গতকালকে ম্যাচ শেষে সবাই বলতেছে, বা যখন ম্যাচ শেষ হওয়ার পর যখন বাসে উঠতেছে, তখন দর্শক থেকেই কার্লোকে
ইনসাল্ট করা হয়েছে এবং সবাই বলতেছে এখনই কার্লো বের হয়ে যাও, এখনই কার্লো রিয়াল থেকে বের হয়ে যাও। সো দর্শকরা কেন এমন স্বার্থপর হয়, এমন কেন হয় বুঝি না। এই কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ কি এত এত আনন্দের মুহূর্ত উপহার দিছে, এত এত চমৎকার চমৎকার ট্রফি উপহার দিছে, 3টে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিছে, তারপরে এই সিজনটা বাজে যেতেই পারে, এটা বাজে যাওয়ার মতো একটা সিজন। আপনার যখন ডিফেন্স থাকবে না তখন আপনি ম্যাচ জিতবেন কিভাবে, কিভাবে ট্রফি জিতবেন? সো এই সম্মান ক্ষুণ্ণটা করা কোনোভাবেই দর্শকদের জন্য উচিত হয় নাই। অন্তত শেষ সময়ে কার্লোকে একটা সম্মান দেখানো দরকার ছিল। ওভারঅল আমরা কার্লো আনচেলত্তির টোটাল ক্যারিয়ার নিয়ে বা তার টেকনিক নিয়ে কোনোভাবে আসলে আমরা সমালোচনা করতে পারি না, বিকজ সে এমন একজন কোচ, তার কাছে সবকিছুই আছে, বাট তার কাছে প্রপার প্লেয়ার ছিল না, যার কারণে সে আলটিমেটলি এই সিজনে কিছুই রিয়ালকে দিতে পারে নাই। তো ওভারঅল মিলে আমরা আসলে শুধু কোচকে দোষ দিব না, আমরা আমাদের প্লেয়ারকে দোষ দিব, এবং এট দ্য সেম টাইম আমাদের যিনি চেয়ারম্যান বা যিনি হচ্ছে সভাপতি, আহ, আমাদের পেপ্রেস সাহেব, তারও অনেক দোষ আছে। সবকিছু মিলে একটা ব্লিন্ডার সিজন পার করলাম, এবং এই সিজনটা ভুলে যেতে চাইবো কোনোভাবেই, কোনোদিনও এই সিজনটা চাইবো না মনে থাক। স্মৃতির পাতা থেকে এই সিজনটা আসলে আমরা বাদ দেওয়ার জন্য চেষ্টা করব। সো হতাশা রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা, হতাশার কিছু না, ইনশাল্লাহ নেক্সট টাইমে আরো ভালো কিছু আসবে, ভালো সিজন আসতেছে ইনশাআল্লাহ। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কেউ হতাশাটা কাটায় ওঠেন, নেক্সটে ভালো সময় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।